বন্ধুরা, পৃথিবীর স্বর্গ বলে পরিচিত কাশ্মীরকে আমরা অনেকেই ছবিতে দেখেছি, কিন্তু বাস্তবে কাশ্মীর কতটা সুন্দর তা ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের নিয়ে চলেছি তুষার ঢাকা পাহাড়, সবুজ উপত্যকা, স্বচ্ছ নদী আর মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের এক অসাধারণ সফরে। বন্ধুরা, কাশ্মীর ঘুরতে গেলে কি অবশ্যই ট্যুর এজেন্সির সাহায্য নিতে হবে? একদমই নয়। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে সম্পূর্ণ নিজের পরিকল্পনায়, নিজের বাজেটে এবং নিজের সুবিধা মতো কাশ্মীর ভ্রমণ করা যায়। ট্রেন বা ফ্লাইট বুকিং থেকে শুরু করে হোটেল নির্বাচন, লোকাল ট্যাক্সি, দর্শনীয় স্থান, খাবার দাবার এবং দৈনিক খরচ সবকিছু নিয়েই থাকছে বিস্তারিত তথ্য। অনেকেই মনে করেন কাশ্মীর ভ্রমণ খুব ব্যয়বহুল বা জটিল, কিন্তু সঠিক পরিকল্পনা থাকলে খুব সহজেই পরিবার বা বন্ধুদের নিয়ে নিজেদের মতো করে কাশ্মীর ঘুরে আসা সম্ভব। আর সেই বাস্তব অভিজ্ঞতাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। শ্রীনগরের ডাল লেক থেকে গুলমার্গের বরফ, পেহেলগামের লিডার নদী আর আরু ভ্যালির অপার সৌন্দর্য সবকিছু দেখব একেবারে ধাপে ধাপে। কোথায় থাকবেন, কিভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় যাবেন, কোথায় খরচ বাঁচাতে পারবেন, সব তথ্য থাকবে এই ভিডিওতে। তাই যদি আপনি ট্যুর এজেন্সির অতিরিক্ত খরচ ছাড়াই নিজের মতো করে কাশ্মীর ঘুরতে চান, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের ভিডিও আপনাকে কাশ্মীর ভ্রমণের সম্পূর্ণ রোডম্যাপ দিয়ে দেবে, যা আপনার পরবর্তী কাশ্মীর সফরকে আরও সহজ, সুন্দর ও স্মরণীয় করে তুলবে। চলুন শুরু করা যাক নিজের পরিকল্পনায়, নিজের স্বাধীনতায় স্বর্গের দেশে কাশ্মীর ভ্রমণের এক অসাধারণ যাত্রা। ভিডিওটির শেষে আমি আপনাদের এমন একটি অফবিট কাশ্মীরের জায়গা দেখাবো, যেখানে গেলে মনে হবে আপনি যেন স্বপ্নের রাজ্যে চলে এসেছেন। কাশ্মীর ভ্রমণের পরিকল্পনা আপনি দুইভাবে করতে পারেন। এক হচ্ছে ট্রেনে, আর দ্বিতীয়টি হচ্ছে বিমানে। প্রথমে বিমানের কথায় আসা যাক। আপনি যদি বিমানে যান, সেক্ষেত্রে কলকাতা এয়ারপোর্ট থেকে ফ্লাইট ধরে সরাসরি শ্রীনগর চলে যেতে পারেন। ভাড়া মোটামুটি পড়বে 10 থেকে 12,000 টাকা। আর যদি একটু কম বাজেটে যেতে চান, তাহলে যে কোনো ট্রেন ধরে কলকাতা থেকে দিল্লি চলে আসুন। দিল্লি থেকে ফ্লাইট ধরে সোজা আপনি চলে যান শ্রীনগর। সেক্ষেত্রে ভাড়া কিছুটা কম পড়বে, দুটো মিলিয়ে হয়তো 7,000 টাকার মধ্যে পড়বে। আর দ্বিতীয়টি হলো ট্রেনে। কলকাতা থেকে কাশ্মীর যাওয়ার জন্য কিন্তু সরাসরি কোনো ট্রেন পাবেন না। আপনাকে দেশের যে কোনো প্রান্ত থেকে প্রথমে জম্মু স্টেশন আসতেই হবে। জম্মু স্টেশন থেকে আপনি গাড়িতেও কাশ্মীরের শ্রীনগর রওনা হতে পারেন, অথবা বন্দে ভারত ট্রেনে করেও শ্রীনগর যেতে পারেন, কিন্তু প্রথমে আপনাকে জম্মুতেই আসতে হবে। এই জম্মু যাওয়ার জন্য আমাদের কলকাতা থেকে 3খানা ট্রেন আছে। প্রথম ট্রেনটি হলো হাওড়া থেকে হিমগিরি এক্সপ্রেস, যেটা সপ্তাহে 3 দিন ছাড়ে। রাত্রেবেলা 11:55 হাওড়া থেকে ছেড়ে পরের দিন সারাদিন ট্রেন চলার পর তারপরের দিন আপনার মোটামুটি 10টা-11টার সময় জম্মু স্টেশনে পৌঁছায়। অন্য একটি ট্রেন হলো কলকাতা স্টেশন থেকে জম্মু তাওয়াই এক্সপ্রেস, যেটা সকালবেলা 11:15টায় ছেড়ে পরের দিন সারাদিন চলে তারপরের দিন আপনার জম্মুতে পৌঁছায়। কলকাতা এক্সপ্রেস, যেটা জম্মু তাওয়াই এক্সপ্রেস বলে আমরা জানি, সেটা সপ্তাহে 7 দিনই চলে কলকাতা স্টেশন থেকে। আরেকটি ট্রেন ছাড়ে শিয়ালদা থেকে সাপ্তাহিক হামসফর এক্সপ্রেস, যেটা
শিয়ালদা থেকে 1টার সময় ছেড়ে পরের দিন আপনার বিকেলের মধ্যে জম্মু স্টেশনে পৌঁছায়। জম্মুতে এসে আপনার প্রথম কাজ হবে একটা মোবাইলে সিম নিয়ে নেওয়া। যদি আপনি কলকাতা থেকে পোস্টপেড সিম নিয়ে আসেন তবে সেটা জম্মু কাশ্মীরে কাজ করবে, তা নাহলে কিন্তু প্রিপেড সিম কোনো কাজ করবে না। তাই বেশিরভাগ লোকের কাছেই প্রিপেড সিম থাকে। তাই প্রথম কাজ হবে জম্মু স্টেশনের বাইরে প্রচুর দোকান আছে যেখানে সিম কার্ড বিক্রি হয়। 350 থেকে 400 টাকার বিনিময়ে দৈনিক 1.5 GB নেটওয়ার্ক সহ মোবাইলের সিম এখানে বিক্রি হয় 28 দিনের ভ্যালিডিটি সহ। তা প্রথম আপনার সেই কাজটা হবে মোবাইলের সিম তুলে নেওয়া, না হলে কিন্তু বাড়ির কারোর সঙ্গে যোগাযোগ করতে পারবেন না। জম্মু স্টেশনে ট্রেন থেকে নামার পরে একটা সিম নিয়ে নিন। সিম নেওয়ার পরে কিছু খেয়ে তারপর আপনি ডিসাইড করুন, খেতে খেতে ডিসাইড করুন বৈষ্ণোদেবী সহ করবেন কাশ্মীর নাকি শুধু কাশ্মীর করবেন। যদি বৈষ্ণোদেবী সহ কাশ্মীর করেন সেক্ষেত্রে 2 রাত বাড়াতে হবে, আর শুধু কাশ্মীর করলে আপনার 5 রাত 6 দিনে হয়ে যাবে। শুধু কাশ্মীর অনেকে করে যাদের আগে বৈষ্ণোদেবী করা আছে, আর যাদের বৈষ্ণোদেবী করা নেই তাদের বলবো বৈষ্ণোদেবীটা সঙ্গে একবার করে নিন। আমরা যেহেতু বৈষ্ণোদেবীর সঙ্গে করেছিলাম সেক্ষেত্রে আমরা যেভাবে বাস্তব অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। জম্মু স্টেশনের বাইরে প্রচুর ট্যাক্সি কাউন্টার আছে, বাস আছে, আপনি যেটা হোক সুবিধা মতো একটা ভাড়া করে চলে আসুন কাটরা। এই কাটরা আসার জন্য আপনি যদি 4 সিটার গাড়ি ভাড়া করেন সেক্ষেত্রে 2000 টাকা নেবে, আর যদি আপনি 7 সিটার গাড়ি ভাড়া করেন সেক্ষেত্রে 3000 থেকে 3500 নেবে। এছাড়া বাসে 50-60 টাকার বিনিময়ে 50 কিলোমিটার দূরের কাটরাতে অতি সহজেই চলে আসতে পারেন। কাটরায় আসলে আপনার হোটেল বুক করার কোনো প্রয়োজন নেই। 500 থেকে 1000 টাকার মধ্যে প্রচুর হোটেল পেয়ে যাবেন। পড়চি কাউন্টার থেকে স্টেশন মাত্র 2 কিলোমিটার রাস্তা। এই 2 কিলোমিটার রাস্তায় আপনি প্রচুর হোটেল পেয়ে যাবেন, সে আপনি স্টেশনের পাশেই থাকুন আর পড়চি কাউন্টার পাশেই থাকুন, কোনো অসুবিধা নেই। আমরা খোঁজাখুঁজি বেশি করিনি, স্টেশন আর পড়চি কাউন্টারের মাঝামাঝি জায়গায় একটা হোটেল নিয়েছিলাম, হোটেল এপি রেসিডেন্সি। তা হোটেলটা মোটামুটি বেশ ভালোই ছিল। ডাবল বেডরুম নিয়েছিল আমাদের কাছ থেকে 1200 টাকা, এবং এর মধ্যে ছিল পড়চি কাউন্টার অবধি ওদের গাড়িতে সার্ভিস ছেড়ে দিয়ে আসার। ঘরটা মোটামুটি ভালোই ছিল, খুবই সুন্দর এবং বড়, যথেষ্ট বড় ছিল। এসি রুম, ডাবল বেড দেওয়া ছিল, কিন্তু বেডটা যথেষ্ট বড়। সঙ্গে আপনার বসার জায়গা, সোফা, বড় আয়না, মানে যা থাকে একটা ভালো ঘরে সবই মোটামুটি দেওয়া আছে। এদের বাথরুমটাও কিন্তু ভীষণ ভালো ছিল এবং বড় ছিল। 24 ঘন্টা রানিং ওয়াটার ছিল, গরম জলের ব্যবস্থা ছিল, সবকিছুই মোটামুটি ভালোই ছিল। 1200 টাকার মধ্যে যা সার্ভিস পেয়েছি যথেষ্ট ভালো। আপনারা প্রয়োজনে এই হোটেলের সঙ্গে যোগাযোগ করতে পারেন। পড়চি সংগ্রহ করে আপনি ওখান থেকে, যেখান থেকে বানগঙ্গার ধারে যেটা এন্ট্রি পয়েন্ট, সেই অবধি একটা গাড়িতে চলে আসেন। গাড়ি 150 থেকে 200 টাকা নেবে। সেখান থেকে আপনি মাতা বৈষ্ণোদেবী দর্শন করে আসুন। এই बाणगंगा में भाड़ा कितना है? हाँ? ना पूरा गाड़ी का भाड़ा? हाँ? 150? বৈষ্ণোদেবী মন্দির দর্শনের জন্য যতটা পারবেন সকাল সকাল বের হবেন। যথেষ্ট ভিড় এখানে, সবাই একটা সার্কেলের মধ্যে ঘুরছে, যে রেলিং করা আছে সেই রেলিং এর মধ্যে ঘুরে একটা দোতলা, এখান থেকে আবার নিচে গিয়ে তারপরে চেকিং হবে, তারপর আপনার ভেতরে যাওয়ার রাস্তা। এই মাতা বৈষ্ণোদেবী দর্শনের জন্য ঘোড়া, পালকি, পিট্টু সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট আছে, ব্যাটারি গাড়ি। এই সমস্ত কিছু তথ্য আমার আগের ভিডিওতে, যেটা বৈষ্ণোদেবী মাতা বৈষ্ণোদেবী কাটরা বলে আছে, সেই ভিডিওতে কিন্তু সমস্ত কিছু তথ্য বলা আছে। আপনার প্রয়োজনে সেই ভিডিও দেখে নিতে পারেন।
কাটরা এবার দর্শন করে এসে আপনি সকাল সকাল বেরিয়ে পড়েন শ্রীনগর উদ্দেশ্যে। কাটরা থেকে শ্রীনগর যাওয়ার এখন বেস্ট উপায় হচ্ছে ট্রেন, বন্দে ভারত। হ্যাঁ, সকাল 8:10 মাতা বৈষ্ণোদেবী কাটরা স্টেশন ছেড়ে শ্রীনগরে পৌঁছায় 11:10 নাগাদ। ট্রেনটা কিন্তু খুব পাঞ্চুয়াল টাইমে চলে। এই ট্রেনের টিকিটের দামও কিন্তু খুবই কম, মাত্র 700 টাকা। এই 700 টাকার মধ্যে আপনার সকালের ব্রেকফাস্ট ধরা আছে। এরও ডিটেলস ভিডিও আপনি আগের ভিডিওতে পেয়ে যাবেন, সেই ভিডিওর লিংক আমি নিচে দিয়ে দিলাম। শ্রীনগর পৌঁছে আপনি যদি একটা অফবিট জায়গায় যেতে চান, সেক্ষেত্রে আমি সাজেস্ট করব সব থেকে ভালো জায়গা হচ্ছে, এবং আপনারও আশা করি ভালো লাগবে, সেটা হচ্ছে গিয়ে দুধপাত্রি। ট্রেন আপনাকে 11:30টার মধ্যে শ্রীনগর স্টেশনে নামিয়ে দেবে। স্টেশনে নেমে আপনার প্রথম কাজ হলো গাড়ি ঠিক করা। এই বন্দে ভারতে আসলে আপনার একটা সুবিধা হলো, এই কাশ্মীরে পৌঁছে আপনি দিনের দিন একটা কিন্তু অফবিট প্লেস করে নিতে পারবেন। এই অফবিট প্লেস কিন্তু সচরাচর কোনো ট্যুর এজেন্সি নিয়ে যায় না, তাই আপনি নিজের মতো করে আসলে এই অফবিট প্লেসটা ঘুরে দেখতে পারেন। এখান থেকে অফবিট প্লেসটা হচ্ছে মাত্র 45 কিলোমিটার দূরে, এবং এটা একটা বিখ্যাত জায়গা, সবাই মোটামুটি নাম জানেন। জায়গাটা কিন্তু খুবই সুন্দর, সেটা হচ্ছে দুধপাত্রি। দুধপাত্রি আপনি দুইভাবে যেতে পারেন। শেয়ার গাড়ি করে সেখান থেকে ঘুরে টুরে আপনার যেখানে হোটেল সেখানে ছেড়ে দেবে। মোটামুটি ভাড়া নেবে 2,500 টাকা মতো, 4 সিটার গাড়ি। আর বড় গাড়ি নেবে 3500 টাকা মতো, সেই গাড়ি করেও করতে পারেন। আর একটা উপায় হলো, আপনি কাশ্মীর ভ্রমণের জন্য টোটাল ট্যুরের জন্য আগে থেকে গাড়ি কন্ট্যাক্ট করে নিতে পারেন। সেই কন্ট্যাক্ট নাম্বার আমি নিচে দিয়ে দিলাম। লোকটা খুবই বিশ্বস্ত, এনার সঙ্গে কথা বলে গাড়ি আগের থেকে কথা বলে নিতে পারেন। সব রকমের গাড়ি এনার কাছে আছে। এই গাড়ি করলে মোটামুটি কাশ্মীরে ঘোরার জন্য গাড়ি নিয়ে কোনো ঝামেলা থাকবে না। শ্রীনগর স্টেশনের বাইরে কিন্তু গাড়ি পার্কিং এর জায়গা, সেখান থেকে একটা গাড়ি নিয়ে আপনি 45 কিলোমিটার দূরবর্তী দুধপাত্রি ঘুরে আসুন। একটা বেলার জন্য দুধপাত্রি কিন্তু যথেষ্ট এবং খুবই ভালো লাগবে। দায়িত্ব সহকারে বললাম, দুধপাত্রিটা অবশ্যই ঘুরে আসুন। দুধপাত্রি যাওয়ার পথে, দুধপাত্রির ঠিক আগে রাস্তায় আপনি প্রচুর দোকান পেয়ে যাবেন, যেখানে এই অঞ্চলের বিখ্যাত মাক্কিদা রুটি, সর্ষেদা শাক বিক্রি হয় আচার সহযোগে। এটা কিন্তু একবার ট্রাই করে দেখবেন, খুবই সুন্দর লাগবে। এখানকার অথেন্টিক খাবার। দুপুরের লাঞ্চটা এখানেই সেরে নিন, তারপরে দুধপাত্রি চলে আসুন। এই রাস্তাটায় সোজা শালিগঙ্গার দিকে চলে গেছে। এই সোজা একদম রাস্তাটা, এখান থেকে প্রায় 9 কিলোমিটার মতো রাস্তা বলছে ওরা। যাইনি যেহেতু বলতে পারবো না কত কিলোমিটার রাস্তা। কম হতে পারে, বেশি হতে পারে, তবে কম হওয়ার চান্সই বেশি। আর এখানে মানে প্রচণ্ডভাবে এদের কথা মানে পুরো অবিশ্বাসযোগ্য, মানে যা বলে সবই মানে যেটা বলবে তার হাফ ধরে নিতে হবে। রেটও বলো এরকমভাবে, 2,5-3 হাজার টাকা যে বাইকগুলো আছে, 4 চাকা বাইকগুলো যেগুলো, এগুলোতে 2,500 টাকা ভাড়া বলছে, কেউ 3,000 বলছে। দরদাম করে যেটা হয় সেটা যেতে পারবেন। তবে এখানে প্রচণ্ড দরদাম চলে। দরদামের মানে 3,000 টাকা বললে 1,500 টাকা বলাই ঠিক আছে, সেই হলে ওরা রাজি হয়ে যাবে। দরদাম করার সময় একটু ভেবে চিন্তে করবেন। আমরা যখন দুধপাত্রি পৌঁছালাম তখন কিন্তু বেশ
ভালো রকমই বৃষ্টি হয়ে গেছে এবং ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, তার উপরে যথেষ্ট ঠান্ডা, যার কারণে আমরা দুধপাত্রে কিন্তু ভালোভাবে ঘুরে দেখতে পারিনি। সামনে যেটুকু ম্যাডো দেখা গেছিলো সেখানে একটু ঘোরাঘুরি করে আমরা শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। কোনো জায়গায় শালিগঙ্গা দেখতে বলুন, অন্য যে পয়েন্ট আছে দোনো ভ্যালি, আরও 2-4টে ভ্যালির কথা ওরা বলছিল, সব ভুলে গেছি। এই পয়েন্টগুলো কিন্তু আমরা যেতে পারিনি, সোজা ওখান থেকে শ্রীনগরের হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। এবারে শ্রীনগরে কিভাবে থাকবেন? শ্রীনগরে আপনি আশেপাশে ঘুরতে গেলে মোটামুটি আপনাকে 3 রাত অবশ্যই থাকতে হবে। একদিন করবেন শ্রীনগর লোকাল, একদিন করলেন সোনমার্গ, একদিন করলেন গুলমার্গ। গুড মর্নিং। আর আজকে আমাদের ট্যুরের প্রথম হচ্ছে গিয়ে শ্রীনগর লোকাল যা সাইট সিন আছে সেটা দেখতে যাওয়া। শ্রীনগর আপনি কখন ঘুরতে যাবেন তার উপর নির্ভর করে সাইট সিন শুরু হবে। যদি ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে এপ্রিলের মাঝামাঝি যান তাহলে প্রথমেই ঘুরে নিন বিখ্যাত টিউলিপ গার্ডেন, কারণ এই টিউলিপটা এই সময়ই ফোটে, যা দেখতে অসাধারণ লাগে। এবং কতটা সময় যে এখানে লাগবে সে আমি আপনাকে বলতে পারবো না, কারণ আপনি নিজে গেলেই বুঝতে পারবেন এখানে কতটা সময় প্রয়োজন। গার্ডেনটা এত সুন্দর, মানে কত রকমের যে টিউলিপ আছে, প্রায় 60-70 প্রজাতির টিউলিপ এখানে করা আছে। লাল, হলুদ, সবুজ, সাদা, নীল, কমলা, কত রকম কালার, মিক্সড কালার, সমস্ত রকমের কালার এখানে করা আছে। যদি কাশ্মীর প্রোগ্রাম করেন, টিউলিপের সময় করেন, টিউলিপটা দেখে শুধু মন ভরবে না, চোখও ভরবে, মনও ভরবে, আর পয়সা উসুল হবে। সুতরাং একবার টিউলিপের সময় অবশ্যই আসে। বছরের অন্যান্য সময় শ্রীনগর সাইট সিন করতে হলে প্রথমেই দেখে নিন আদি শঙ্করাচার্য মন্দির। পাহাড়ের মাথায় মোটামুটি আপনার বেশ কয়েকটি সিঁড়ি ভেঙে তবে উপরে উঠতে হয়। এরপর একে একে দেখে নিন ডাল লেকের ধারে অবস্থিত নিশাতবাগ। এটা কিন্তু মোগল আমলের গার্ডেন, খুবই সুন্দর। এতে বেশ ভালোভাবে ঘুরে দেখবেন, যথেষ্ট সময় লাগবে। নিশাতবাগ দেখার পরে দেখুন শালিমার গার্ডেন। এটাও একটা মোগল গার্ডেন, এটাও কিন্তু ভীষণ সুন্দর। এবং শালিমার গার্ডেন দেখার পরে দেখুন পরিমহল। পরিমহল কিন্তু টিউলিপ গার্ডেনের পাশেই অবস্থিত। টিউলিপ গার্ডেন খোলার সময় গেলে দুটো প্রায় পাশাপাশি অবস্থিত, দেখে নেবেন। পরিমহল দেখা হয়ে গেলে চলে আসুন চশমাশাহী। চশমাশাহীতে কিন্তু একটা জলের ধারা আছে যেটা কিন্তু ঔষধি জল বলে বিবেচিত হয়, সেটা একবার দেখে নিতে পারেন। চশমাশাহী দেখে নিয়ে লাস্টে দেখুন হজরত বল মসজিদ। এখানে হজরত মোহাম্মদের চুল রাখা আছে, সেই জন্য এটাকে বলা হয় হজরত বল মসজিদ। এই হজরত বল মসজিদ দেখে আপনি হোটেল চলে আসুন। পরদিন চলে যান গুলমার্গ। গুলমার্গ কিন্তু মানে যে কোনো সময় গেলে আপনার ভালো লাগবে, সে আপনি পুজোর সময় যান কি বরফের সময় যান, যে কোনো সময় আপনার ভালো লাগবে।
গুড মর্নিং। এখন যাচ্ছি গুলমার্গে। শ্রীনগর থেকে গুলমার্গের দূরত্ব কম বেশি 65 কিলোমিটার। এই গুলমার্গ আপনি কখন যাবেন? গুলমার্গের সেরা সময় কোনটা? গুলমার্গের সেরা সময় কিন্তু সবসময় গুলমার্গ ভালো লাগবে। আপনি যদি বরফ বেশি পছন্দ করেন তাহলে ডিসেম্বর থেকে আরম্ভ করে এপ্রিল পর্যন্ত যে কোনো সময় যান। আর তারপরে গেলে আপনার গুলমার্গের যে ম্যাডো, সেই ম্যাডো দেখতে পারবেন। সমস্ত জায়গা ফুল ফুটে থাকবে। পুজোর সময় তো আরো দারুণ লাগে। আর এই ম্যাডোর সঙ্গে যদি আপনি গুলমার্গের বরফ দেখতে চান তাহলে এই সময় কিন্তু গুলমার্গের গন্ডোলা কারের যে সেকেন্ড ফেসের টিকিট সেটা কিন্তু অবশ্যই কাটবেন, কারণ নিচের ফেসে কোনো বরফ পাবেন না। আপনি যদি ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে যান তাহলে ফার্স্ট ফেজের টিকিট কাটলেই যথেষ্ট, কারণ ফার্স্ট ফেজেই তখন অনেক বরফ থাকে। সেকেন্ড ফেজে যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না। গুলমার্গ আর একটা দিন করে আসুন সোনমার্গ। সোনমার্গেও প্রচুর রাইড হয়, সোনমার্গেও আপনি ঘুরে আসুন। বরফের সময় গেলে তো রাইডের অভাব নেই। আর এটাই কিন্তু একমাত্র জায়গা আপনি যখনই যান এই থাজিবাস গ্লেসিয়ারে আপনি বরফ কিন্তু পেয়েই যাবেন। শ্রীনগর থেকে সোনমার্গের দূরত্ব হচ্ছে গিয়ে 80 কিলোমিটার। কিন্তু রাস্তাটা এত অপূর্ব, কখন যে 80 কিলোমিটার রাস্তা আপনি পৌঁছে যাবেন তা টেরই পাবেন না। রাস্তায় যাওয়ার পথে মাঝখানে পড়ে সিন্দালা বলে একটা জায়গা। এটা কিন্তু সিন্ধু নদী নয়, সিন্দালা। সেই জায়গাটা দাঁড়িয়ে তার পাশে কিছু রেস্টুরেন্ট আছে, সেই জায়গাটা অবশ্যই দাঁড়াবেন। দাঁড়িয়ে মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টার মধ্যে আপনি সোনমার্গে পৌঁছে যাবেন। এবার সোনমার্গে যেসব সাইট সিন আছে সেসব দেখতে গেলে আপনাকে এখান থেকে কিন্তু ঘোড়া করতেই হবে, অথবা হেঁটে 3-4 কিলোমিটার আপনাকে ট্রেকিং করে উপরে হাজিবাস গ্লেসিয়ার অব্দি যেতে হবে। আমরা কিন্তু সেই অব্দি যাইনি, ঘুরে চলে এসেছিলাম। এই হলো শ্রীনগরের মোটামুটি 3 দিনের জার্নি। আপনার 3 দিনে যা দেখবেন সেটা। এবার বলি, আপনি শ্রীনগর, পেহেলগাঁও, অল ওভার কাশ্মীর কখন ঘুরবেন? কাশ্মীর ঘোরার নির্দিষ্ট কোনো সময় নেই। কাশ্মীর আপনি যখন খুশি ঘুরতে পারেন। বর্ষার সময়টুকু বাদ দিলে বাকি সময়টা কাশ্মীর কিন্তু এক এক সময় এক এক রকম। পুজোর পর গেলে আপেল পাবেন, সবুজ ভ্যালি পাবেন, একটা আলাদা দৃশ্য। আবার আপনি যদি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই সময় যান প্রচুর বরফ পাবেন, তখন যারা বরফ প্রেমী তাদের কিন্তু ব্যাপক লাগবে। আর আপনি বর্ষাকাল বাদ দিয়ে যে আপনার আগস্ট সেপ্টেম্বরে যাবেন, তারপর থেকে পুজো নিয়ে আরম্ভ করে একদম নভেম্বর ডিসেম্বর, এ তো পুরো ফুল সিজন আপনার গেলে। সুতরাং যখনই যান কাশ্মীর তখনই ভালো লাগবে। এ তো গেল ঘোরার কথা, কিন্তু এই ঘুরতে গেলে তো আপনাকে গাড়িও নিতে হবে, হোটেলে থাকতেও হবে, সঙ্গে রেস্টুরেন্টে খেতেও হবে। তাই এই সব কিছু নেওয়ার জন্য আপনাকে মোটামুটি একটা পরিকল্পনা করতে হবে আপনি কোন জায়গা থাকবেন। এবার শ্রীনগরে সব থেকে থাকার ভালো জায়গা হচ্ছে 1 নম্বর গেট থেকে 12 নম্বর গেটের উল্টো দিকে যেসব হোটেল আছে সেই হোটেলে থাকলেই আপনার মোটামুটি সবকিছু ঘুরে দেখাতে সুবিধা হবে। আমরা ছিলাম ডাল লেকের 1 নম্বর ঘাটের পাশে। মোটামুটি 1 নম্বর ঘাট থেকে মিনিট 1.5 হাঁটার পথ সেখানে ছিলাম। যে ভদ্রলোকের হোটেল, মানে হোটেল ঠিক নয়, এটা হোমস্টেও বলতে পারেন। ভদ্রলোক নিচে থাকেন আর উপরের ঘর সমস্ত ভাড়া দেওয়া আছে। মোট ঘরের সংখ্যা 6খানা। তা এত অমায়িক ব্যবহার, আপনারা গেলে ফিল করবেন কোনো আত্মীয়র বাড়িতে হয়তো এসেছেন। এনার সঙ্গে যোগাযোগ করে আপনারা সমস্ত কাশ্মীরের ব্যবস্থা করে নিতে পারেন। গাড়িও উনি ব্যবস্থা করে দেবে, এনার থাকার জায়গা তো আছেই, আর সঙ্গে পাশেই রয়েছে সব বাঙালি রেস্টুরেন্ট। আপনারা গেলে থাকা, খাওয়া, ঘোরা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আপনারা দরকার হলে আগে ফোন করে এনার সঙ্গে যোগাযোগ করে সমস্ত ব্যাপারে ডিটেলসে কথা বলে নেবেন।
এবার আসি শ্রীনগর থেকে পেহেলগাঁও। শ্রীনগর থেকে পেহেলগাঁও আপনি গাড়িতেও যেতে পারেন। একটা গাড়ি যদি আপনি বুক করে নেন সমস্ত সাইট সিন করানোর জন্য, সেক্ষেত্রে আপনার গাড়ি কোনো প্রয়োজন হবে না। অথবা আপনি শেয়ার গাড়িতেও পেহেলগাঁও যেতে পারেন। তবে শেয়ার গাড়িতে পেহেলগাঁও গেলে পেহেলগাঁও যাওয়ার পথে রাস্তায় অনেক কিছু দেখা আছে, সেগুলো কিন্তু দেখতে পাবেন না। একটা গাড়ি ভাড়া করে নেওয়াই ভালো, সেক্ষেত্রে আপনি কাশ্মীর কিন্তু খুব ভালোভাবে ঘুরতে পারবেন। চেক আউট করে নিয়েছি। আজ আমরা শ্রীনগর হোমস্টে থেকে, হোটেল নয়, আমরা ছিলাম হোমস্টেতে। আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন এটা এই হোমস্টেতে আমরা ছিলাম। একদম বাড়ির পরিবেশ, ঘরোয়া পরিবেশ। আমরা রওনা দেব পেহেলগাঁওর উদ্দেশ্যে। শ্রীনগর থেকে পেহেলগাঁও দূরত্ব হচ্ছে 95 কিলোমিটার। রাস্তার সৌন্দর্য দারুণ, দুর্ধর্ষ লাগবে যেতে। এই শ্রীনগর থেকে পেহেলগাঁও যাওয়ার পথে প্রথমেই আপনার পড়বে প্যামপুর। এটা হচ্ছে স্যাফরান চাষের জন্য বিখ্যাত। প্যামপুরের মাঠ পার করে দেখবেন প্যামপুর স্যাফরান মার্কেট, বিশাল বড় মার্কেট, পরপর সব দোকান, প্রচুর দোকান। আমরা একটা দোকানে ঢুকেছিলাম, তারা কিছু স্যাফরান, ড্রাই ফ্রুট সব দিয়েছিল সাজিয়ে গুছিয়ে। আমরা টেস্ট করে দেখেছিলাম, কিছু কিনেছিলাম, কিনে তারপর চলে গেছিলাম। এই স্যাফরান মার্কেট পার করার পরে আপনার পড়বে অবন্তিপুরা ব্যাট ফ্যাক্টরি। এখানে বিশাল কর্মকাণ্ড চলছে, প্রতিটা বাড়িতেই ব্যাটের কারখানা, রাস্তার ধারে দুদিক দিয়ে সারি দিয়ে ব্যাটের কারখানা। যেটাতেই ঢুকবেন সবই ব্যাট কারখানা। সামনে প্রচুর ভালো ভালো ব্যাট রাখা আছে, যদি কারোর বাড়ির প্রয়োজন হয় কিনে নিতে পারেন। অবন্তিপুরার পরে আপনার পড়বে রাস্তার উপরে আপেল গার্ডেন। এই আপেল গার্ডেন যেখান থেকে শুরু হবে সেখান থেকে পরপর সব আপেল বাগান, এবং সামনেই রয়েছে আপেল জুসের সব কাউন্টার। এখানে আপেল থেকে জুস তৈরি করে দিচ্ছে, কিন্তু আমরা যখন গেছিলাম তখন আপেল পাইনি। আপেলের সময় গেলে আপনি এখানে কিন্তু আপেল জুসটা অবশ্যই ট্রাই করে দেখবেন। আপেল গার্ডেন পার হওয়ার পরে কিছুটা গেলেই আপনার বাঁদিকে লিডার নদী পড়বে। এই লিডার নদীকে সঙ্গে নিয়ে আপনি চলে আসুন পেহেলগাঁও। পেহেলগাঁও প্রচুর হোটেল আছে, পেহেলগাঁও বাজারে হোটেল আছে, কিছুটা দূরেও হোটেল আছে। আমরা ছিলাম পেহেলগাঁও থেকে 1 কিলোমিটার দূরে লিডার নদীর ধারে একটা মনোরম পরিবেশে, খুবই সুন্দর একটা হোটেলে। সেই ডিটেলসটা আমার আগের ভিডিওতে দেওয়া আছে, প্রয়োজনে দেখে নেবেন। সন্ধ্যাবেলাটা একটু পেহেলগাঁও মার্কেট ঘুরে দেখেন, খুব ভালো লাগবে। পরদিন সকালবেলা এখান থেকে একটা গাড়ি রিজার্ভ করুন, কারণ আপনি যে গাড়িতে আসবেন সেই গাড়ি কিন্তু এখানে লোকাল সাইট সিন করাতে পারবে না। এখানকার সিন্ডিকেট থেকে একটা গাড়ি নিতে হবে। এবার যেহেতু এখন চন্দনওয়াড়ি, বর্ষায়ন ভ্যালি দুটোই বন্ধ রয়েছে, তাই এই দুটো বাদ দিয়ে বাকি ট্যুরগুলো হয়। তার মধ্যে রয়েছে বেতাব ভ্যালি, আরু ভ্যালি, তারপর একটা দুটো মন্দির দেখিয়ে দেবে, পেহেলগাঁও ভ্যালি দেখিয়ে দেবে। সারাদিনের এই ট্যুরে মোটামুটি আপনার কাছ থেকে নেবে 3000 টাকা মতো। সুতরাং পেহেলগাঁও একদিন ঘুরে দেখুন, লোকাল সাইট সিন করুন, ভালো লাগবে। আর লিডার নদীর ধারে বসে থাকতে তো সে তো আর কথা বলারই কোনো ব্যাপার নেই, সেটা আরো ভালো লাগবে। পেহেলগাঁও ভ্রমণ শেষে পরদিন সকালবেলা বেরিয়ে পড়ুন। তবে হ্যাঁ, এক্ষেত্রে কিন্তু ড্রাইভাররা তাড়া দেয়। সকালবেলা বলতে ওরা রাস্তায় বিভিন্ন রকম ডিস্টার্ব হয়, যার কারণে সকাল সকাল বেরোন। জানি না কেন, কি কারণে বলে। আপনার যদি রাতে ট্রেন হয় তাহলে 9টা থেকে 10টা নাগাদ বেরোলেই আপনি ট্রেন কিন্তু আরামসে পেয়ে যাবেন। একটা সুন্দর স্মৃতি নিয়ে কাশ্মীরের ভ্যালি দারুণ উপভোগ করে আপনি চলে আসুন জম্মুর উদ্দেশ্যে। এখন রাস্তা যেহেতু বেশিরভাগ জায়গায় ভালো, 4 লেন হয়ে গেছে, তাই জ্যামেরও কোনো ব্যাপার নেই। আপনি 6 থেকে 7 ঘন্টার মধ্যে জম্মু স্টেশন চলে আসবেন। সেই বুঝে আপনি পেহেলগাঁও থেকে বেরোতে পারেন। এই কাশ্মীর ভ্রমণের আরেকটা কথা বলি, অনেকে কিন্তু পেহেলগাঁও করে তারপর শ্রীনগর যায়, আবার অনেকে শ্রীনগর সেরে তারপর পেহেলগাঁও আসে। আপনি আপনার সুবিধা মতো ট্যুরটা সাজিয়ে নেবেন। আমরা যেভাবে ঘুরেছি সেটাই ওভারঅল আপনাদের সামনে তুলে ধরলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা টিপে দেবেন, যাতে পরবর্তীকালে কোনো ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। নমস্কার।